কিছুক্ষণের মধ্যেই ইসির সংলাপে যোগ দেবে বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জামায়াতের। গণভোটের নীতিমালা চেয়েছে এনসিপি। লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া, যার যেখানে তকদিরে আছে সে চলে যাবে, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না। নির্বাচনী যে সংস্কৃতি, নির্বাচনের যে উৎসবের আমেজ, সেগুলোর ব্যাপারে নির্বাচন কমিশনের অ্যাটলিস্ট যারা এই বিধিমালাটা প্রদান করেছেন তাদের কোনো সংযোগ নাই। আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ নির্বাচন নিশ্চিত করার জন্য। আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই, একটু এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন। ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। ডিএসসিএসসির গ্র্যাজুয়েটদের মাঝে সনদ বিতরণ। The presence of officers from the Army, Navy, Air Force and Bangladesh Police fosters a shared understanding of our nation's interests and strengthens collaboration across various organizational roles. শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, ব্যর্থ রাষ্ট্র হতে না চাইলে ফিরতে হবে গণতন্ত্রের পথে। আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেন ওসি সায়েদ সহ 2 পুলিশ কর্মকর্তা। ট্রাইব্যুনালে রাজসাক্ষী আফজালুলের জবানবন্দি। এসআই শেখ আফজালুল হকের জবানবন্দি গ্রহণ করেছি। আগামীকাল সকাল 10:30 অনারেবল ট্রাইব্যুনাল বাকি জেরার জন্য সময় নির্ধারণ করেছেন। তুচ্ছ ঘটনায় সিরাজগঞ্জ সদরে থেমে থেমে চলছে 2 এলাকাবাসীর সংঘর্ষ। আহত অন্তত 30। ঘটনাস্থলে যেতে পুলিশ ও সংবাদকর্মীদের বাধা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ, এমন মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের 7টি রাজনৈতিক দলের নেতাদের সাথে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আজ বিএনপি ও জামায়াত সহ 13 দলের সঙ্গে সংলাপ করবে ইসি। প্রথম দফায় সকালে জামায়াত ইসলামী, এনসিপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসিনিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন, এনডিএম ও বাংলাদেশ লেবার পার্টির সাথে সংলাপ করেন ইসি। বেলা 2টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবার কথা। এদিন সংলাপের শুরুতেই জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ লটারির ভিত্তিতে ডিসি, ইউএনও, এসপি বদলি করার পরামর্শ দেন। এছাড়া বলেন, গণভোটে প্রবাসীরা কিভাবে ভোট দেবে সেটার কোনো উল্লেখ নেই। প্রশ্ন কাঠামো জনগণকে বোঝানোর ব্যবস্থা ইসির দায়িত্ব, এমনটাও জানান তিনি। এর আগে গত 2 দিনে 24টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ইসি। শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য। আচরণবিধি প্রস্তুত করাটা বড় কাজ নয়, আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে এবং ব্যাপক সংখ্যায় আসে। আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই, একটু এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন, আমরা সেই আশাটা করি। দর্শক, ইসির সাথে নির্বাচন কমিশনের যে রাজনৈতিক দলের যে বৈঠকগুলো হয়েছে সেই বৈঠকের খবরাখবর জানবো। সহকর্মী তানভীর মৌসুম সেখানে রয়েছেন। তানভীর, দিনের দ্বিতীয় ভাগের আলোচনা কি শুরু হয়েছে কিনা এবং প্রথম ভাগে যে আলোচনা হলো সেটা কতটুকু ফলপ্রসূ হয়েছে, কি কি আলাপ আলোচনা হয়েছে সেই সভায়, সেই ব্যাপারে জানতে চাই এবং বিএনপির তরফ থেকে আলোচনায় কোন কোন বিষয়গুলো থাকতে পারে সে ব্যাপারে জানতে চাই। ইশরাত, ফলপ্রসূ হয়েছে কিনা সেটি তো এখনই বলা সম্ভব নয়, কারণ আমরা দেখেছি যে এর আগে যে কয়েকদিনই সংলাপ হয়েছে আসলে সবাই তাদের যে ব্যবস্থাগুলো রয়েছিল, তাদের যে অবস্থানগুলো তারা বলেছে এবং এখনো কিন্তু আসলে অনেকেই আসছে। আমি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির প্রতিনিধি দলটি আসছে এবং এই যে এখানে রয়েছেন এই প্রতিনিধি দলের মধ্যে বিএনপির ডক্টর মঈন খান, কায়সার কামাল সহ আরও কয়েকজন রয়েছেন এই প্রতিনিধি দলের মধ্যে। তারা এইমাত্র নির্বাচন কমিশনে যে এই সংলাপটি হবে সেই
সংলাপ হবে যেখানে, ঠিক সেখানে কিন্তু তারা এসেছেন সম্মেলন কক্ষটিতে এবং সেই সম্মেলন কক্ষে তারা মাত্রই প্রবেশ করলেন। এর আগে যেমনটি বলছিলাম যে ফলপ্রসূ হওয়া নিয়ে, যে ফলপ্রসূ আসলে কতটুকু হয়েছে বলা যায়, এটি আসলে তখনই বলা যাবে যখন আসলে দেখা যাবে যে নির্বাচন কমিশন শেষ মুহূর্তে কি কি সিদ্ধান্ত নিল, তারা কি কি আসলে করতে পারে, তাদের যে সিদ্ধান্তের বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে এখনো আলোচনা চলছে এবং সেই সংলাপটি চলছে। আমরা দেখেছি যে এর আগে কিন্তু নির্বাচন কমিশন সদস্য যারাই ছিলেন তারা কিন্তু বলেছেন যে এবার কিন্তু আসলে তারা বক্তার ভূমিকায় নয়, তারা সরাসরি শ্রোতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং তারা আসলে এই প্রতিটি রাজনৈতিক দলের কাছে, সেই দলের প্রতিনিধিদের কাছ থেকেই জানতে চাইছেন তাদের বিষয়ে। এবং আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার প্রত্যেকবারই কিন্তু নির্বাচনী আচরণবিধির ব্যাপারে জোর দিয়েছেন এবং প্রত্যেকটি দলকেই দলীয়ভাবে নির্বাচনী আচরণবিধি যাতে বাস্তবায়িত হয় সেই বিষয়টির ব্যাপারে তিনি জোর দিয়েছেন এবং সেটি যাতে নিশ্চিত হয় সেই অনুরোধটি কিন্তু তিনি আসলে রাজনৈতিক দলের প্রতিটি প্রতিনিধিকে জানিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে প্রথম সংলাপের, আজকের দিনের সংলাপের প্রথম পর্বে এনসিপি জামাত সহ আরও বেশ কয়েকটি দল ছিল, যেখানে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার এবং অন্যান্য যা কিছু রয়েছে সেগুলোর সাথে সাথে কিন্তু আরও অনেকগুলো বিষয় উঠে এসেছে। এনসিপি বরাবরই তাদের যে রাজনৈতিক অবস্থান, সেই রাজনৈতিক অবস্থানের আলোকে তাদের যে বিষয়গুলো রয়েছে, তাদের যে দাবি দেওয়া, তাদের যে মতামত, সেগুলো তারা পেশ করেছে। আর মাঠ পর্যায়ে যেভাবে লোকজনদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে সেই বিষয়টি নিয়ে জামাতের কিছুটা অসন্তোষ রয়েছে, কেননা তারা চেয়েছিল যে লটারির মাধ্যমে এই বিষয়টির একটি নিষ্পত্তি করতে, তবে সেটি হয়নি। এবং এখন যেহেতু বিএনপি এসেছে, বিএনপি আসার পর আমরা এবার দ্বিতীয় পর্বের সংলাপে দেখব আসলে তারা কি কি বিষয়গুলোকে উত্থাপন করেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। পরবর্তী আপডেটগুলো দর্শকদের আমরা জানিয়ে দেব। ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। দুপুরে মিরপুরের সামরিক বাহিনী কমান্ডো ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে সামরিক বাহিনী সম্মুখে থেকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। এ সময় শীর্ষস্থানীয় সামরিক প্রতিষ্ঠান হিসেবে ডিএসসিএসসির বিশ্বব্যাপী অর্জিত সুনামের ভূয়সী প্রশংসা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার বিভিন্ন দেশ থেকে আগত 58 জন অফিসার সহ সর্বমোট 311 জন প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। কোর্স সম্পন্নকারী তরুণ অফিসারদের অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রিপরিষদ সচিব, 3 বাহিনীর প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Interim government decided to continue to bring law and order with the support from the police and armed forces. It was not easy either. I also consider you as the ambassadors of Bangladesh, representing our values and friendship in your own countries. I hope that your association with the Staff College and with Bangladesh will continue in the years to come. Your unwavering commitment and sacrifice were key to the success of the course. মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে 24 গণঅভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনীতে এই অভিযোগ করেন। বলেন, সচেতনভাবেই এটি করা হচ্ছে। এ সময় দেশকে গণতন্ত্রের পথে ফেরানোর তাগিদ দেন তিনি। বলেন, অন্যথায় ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। সেই অবস্থা থেকে উত্তরণে গণতন্ত্রে বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, সংস্কারের কথা বিএনপি দীর্ঘ সময় ধরে বলে আসছে। যদি কেউ এককভাবে সংস্কারের দাবি করেন তাকে সেটি সংকীর্ণতা ছাড়া কিছুই নয়। জানান, শুধু 24 নয়, বিগত 16 বছরের বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোর আন্দোলনের ইতিহাস গবেষণার মাধ্যমে তুলে ধরতে হবে। যদি আমরা সাস্টেইনেবল হতে চাই, একটা ব্যবস্থা তৈরি করতে চাই, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে। কোন দল কে জিতলো, কে হারলো, ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা।
জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এই মামলার রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হক। আজকের মতো তার জেরা শেষ হয়েছে। জবানবন্দিতে আফজালুল বলেন, ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য মিলে আশুলিয়া থানার সামনে গুলি করে 6 জনকে হত্যা করে। পরবর্তীতে তাদের মরদেহ পিকআপ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। এ বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, দ্রুতই আশুলিয়া লাশ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই মামলার 16 আসামির মধ্যে গ্রেপ্তার আছেন 8 জন। সকালে তাদের হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিকে চানখারপুলের 6 জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে জবানবন্দি দিচ্ছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম। আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে দাও, সেই মামলায় আজকে আমরা রাজসাক্ষী এসআই আফজালুল হক শেখ আফজালুল হকের জবানবন্দি গ্রহণ করেছি। আগামীকাল সকাল 10:30 অনারেবল ট্রাইব্যুনাল বাকি জেরার জন্য সময় নির্ধারণ করেছেন। আশুলিয়ায় গুলি ছুড়ে এবং পুড়িয়ে 6 জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনাকে দেয়া মৃত্যুদণ্ডে সন্তুষ্ট স্থানীয়রা। তারা বলছেন, এরকম নৃশংস হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে সামনের দিনে কেউ আর অপকর্ম করার সাহস না পায়। আশুলিয়া থানার সামনে গিয়ে দেখা যায় এই 1.5 বছরে জনজীবন পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরেছে, তবে ক্ষত শুকায়নি সন্তান হারানো অভিভাবকদের। স্বজনরা বলছেন, দ্রুত রায় কার্যকর হলে শান্তি পাবে জুলাই শহীদদের আত্মা। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই বিভৎসতা দেখেছে বিশ্ববিবেক। 1 2 নয়, 6 জন মানুষের মরদেহ একসাথে জ্বালিয়ে দিয়েছিল পুলিশ। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা পালানোর দিন আশুলিয়া থানার সামনের সেই ঘটনার ভিডিও নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এই ঘটনায় মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নির্দেশদাতা হিসেবে নাম আসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার এই মামলার রায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। 5 আগস্টের সেই ভয়াবহ স্মৃতি এখনও দুঃস্বপ্ন তারা মিয়ার কাছে। তার বাড়ির ঠিক সামনেই পোড়ানো হয়েছিল মরদেহগুলো। সেই প্রত্যক্ষ দর্শনের কথা তুলে ধরে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশে সন্তুষ্টির কথা জানালেন তিনি। উচিত হওয়া মানে কি, মনে করি এরকম বিচার হওয়া মানে কইলামিতে ঘণ্টাগুলো আমরা এরকম ইতিহাস আমি ঘণ্টাগুলো মনে করেন 20 বছর কম আমার বয়স, একেবারে মনে করেন নজিরবিহীন। রায় কার্যকর হলে দৃষ্টান্ত স্থাপন হবে এমন প্রত্যাশা আশুলিয়াবাসীর। যারা এই ঘটনাকে কেন্দ্র করে শহীদ হয়েছে তাদের সকলের আত্মা এই রায় শুনে অত্যন্ত সন্তুষ্ট হয়েছে। টোটাল বাঙালি জাতি এই রায়ের প্রতি সন্তুষ্ট। দেশের মানুষও চেয়েছে যে না, একটা এরকম ধরনের একটা সন্তুষ্টিমূলকভাবে একটা রায় হোক, সেটা আসলে আদালত সেটা বিবেচনার মধ্যে নিয়েছে। শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশের পর আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির আশুলিয়া এলাকার নেতাকর্মীরা। দ্রুত শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আরও তৎপর হওয়ার কথা বলেন তারা। হাসিনার যে সর্বোচ্চ শাস্তি হয়েছে, এটা মহান আল্লাহ তাআলার দরবারে তখনই শুকরিয়া জানিয়েছি যে আসলে এই রায়টা অবিসম্ভাবিত ছিল এবং এটা আমাদের একটা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। এবং আমি চাবো যে অবশ্যই এই রায়টা হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে এই বাংলার মাটিতে তার সেই রায়টা বাস্তবায়ন করবে। ফ্যাসিস্ট হাসিনার, খুনি হাসিনার যে ফাঁসির রায় হয়েছে, সেই জন্য আমরা এই একত্রিত দুটি কারণে আমরা আনন্দ করার জন্য আমরা শোভাযাত্রা করছি। মরদেহ পোড়ানোর ঘটনায় আরেকটি মামলা বিচারিক প্রক্রিয়ায় রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। মামলায় মোট আসামি 16 জন, তাদের মধ্যে 8 আসামি গ্রেফতার আছে। সবারই সর্বোচ্চ সাজা হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। যে ক্ষত চোখে দেখা যায় তা হয়তো সময়ের সাথে সাথে মিলিয়েও যায়, কিন্তু যে ক্ষত বুকের গভীরে তা কখন কিভাবে মিলবে কেউই জানে না। আশুলিয়ার বর্বরতায় যারা আপনজন হারিয়েছেন তাদের মন কেবল তখনই শান্ত হবে যখন বিচার সম্পন্ন হবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, আশুলিয়া, সাভার। বিজয় দিবস নিয়ে কোনো আতঙ্ক অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে গত বছরের মতো এবারও কুচকাওয়াজ হবে না
বুধবার সচিবালয়ে এই সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, বিজয় দিবস আয়োজন করে থাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা নিশ্চিত করে। তিনি আরও বলেন, এবারও সবাই ভালোভাবে বিজয় দিবস উদযাপন করতে পারবে, এবারও কর্মসূচিতে কোনো পরিবর্তন নেই। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশে কোনো অস্থিরতা নেই বলেও উল্লেখ করেন তিনি। ভোরের কাগজের অনলাইন সম্পাদককে মধ্যরাতে ডিবি পুলিশ তুলে নেয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি আমি এখনই শুনলাম, অনুসন্ধানের পরই বিস্তারিত বলা যাবে। এই রায় দেওয়ার পরে কোন রকমের অস্থিরতার সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোন রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই। কোন কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই। সব কর্মসূচি আগে যেভাবে হয়েছে এখনো একইভাবে হবে, বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্যারেড হয় নাই, এবারও আমাদের প্যারেডটা হচ্ছে। ময়মনসিংহের ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, তবে দ্রুত তা নেভাতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। রেল কর্তৃপক্ষ জানায়, ময়মনসিংহ রেল স্টেশনের ওয়াশপিটে একটি ট্রেন দাঁড়ানো ছিল। ভোর 4টার দিকে একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুততার সাথে নিভিয়ে ফেলা হয়। কয়েকটি সিটের বেশ কিছু অংশ পুড়ে গেছে, আরও কয়েকটি সিটে দাহ্য পদার্থ ছিটানো ছিল। এই ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরের দিকে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, পার্ক করে রাখা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি। এ সময় গাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিল চালক। আগুনের তাপে ঘুম ভেঙে গেলে তার চিৎকারে ছুটে আসে আশপাশের লোকজন। দ্রুত আগুন নেভায় তারা। পুড়ে যায় বাসের কয়েকটি সিট। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা বাসটিতে অগ্নিসংযোগ করে। লক্ষ্মীপুর শহরের ইটারপোল এলাকায় গ্যারেজে মেরামতের জন্য রাখা নিপু পরিবহনের একটি বাস আগুনে পুড়েছে। ভোরের দিকে হয় এই ঘটনা। ফায়ার সার্ভিস জানায়, কয়েকদিন ধরে বাসটির মেরামত কাজ চলছিল। ভোরের দিকে হঠাৎই আগুন লাগে। 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়, তবে এটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জের পৌর এলাকার হোসেনপুর ও মালসাপাড়া 2 মহল্লার মধ্যে এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে, কিন্তু নেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গণমাধ্যম কর্মীরাও নিরাপত্তাহীনতার কারণে সংবাদ সংগ্রহ করতে পারছেন না। মঙ্গলবার রাতে 2 মহল্লার সীমান্তবর্তী কাটাওয়াবদা মোড়ে টর্চ জ্বালিয়ে এবং গান বাজিয়ে শুরু হয় সংঘর্ষ। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মুখলেসুর রহমান জানান, গত 14 নভেম্বর একটি চায়ের দোকানে বসা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সেটি সংঘর্ষে গড়ায়, যার নেতৃত্বে ছিলেন হোসেনপুর এলাকার ছাত্রদল নেতা সুমন হোসেন ও মালসাপাড়া মহল্লার যুবদল নেতা মুসা আহমদ। এরপর থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে। হাসপাতাল সূত্রে জানা যায়, উভয় পক্ষের কমপক্ষে 30 জন আহত হয়েছে। দর্শক, সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করব। সিরাজগঞ্জে যেতে চাই, আমার সহকর্মী মোস্তফা রুবেল সেখানে রয়েছেন। রুবেল, গণমাধ্যম কর্মীরাও সংবাদ সংগ্রহ করতে সেখানে সমস্যার সম্মুখীন হচ্ছেন, এমন খবরটাই তো আমরা বললাম। এলাকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং আপনি যেখানে রয়েছেন সেখানকার অবস্থা জানাবেন। আসলে আমি রয়েছি এখন সিরাজগঞ্জের যেই জায়গাটিতে মূলত গত রাত্রে সার্চলাইট জ্বালিয়ে মূলত এখানে সংঘর্ষ হয়েছে, সেই জায়গাটিতে। অর্থাৎ এখন কিন্তু সংঘর্ষটি ধীরে ধীরে চলে গেছে একটু ভিতরের দিকে। সেখানে কিন্তু সকাল থেকে আবারও তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিল এবং এখন কিন্তু এইটুকু এলাকার পরিস্থিতি একটু স্বাভাবিক রয়েছে। রাস্তার পরিস্থিতি দেখানোর চেষ্টা দেখতে পারবেন, একদম ইট পাটকেল পড়ে আছে পুরো রাস্তাটি, মনে হচ্ছে একটা ইট পাটকেলের শহর। একই পরিস্থিতি কিন্তু পুরোটা এটা দেখানোর চেষ্টা করি, ঘুরেটি অর্থাৎ গোলচক্করটিও আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। পুরোটা এলাকায় কিন্তু আসলে এখন পড়ে আছে শুধু ইট পাটকেলগুলো এবং অনেকটা আতঙ্কে রয়েছে। পুরোটাই দোকানপাট, বাড়িঘরে মানুষ নিস্তব্ধ হয়ে আটকে আছে বাড়িতে এবং দোকানপাটগুলো সব কিছু বন্ধ হয়ে আছে। অর্থাৎ সিরাজগঞ্জের এই শহরের মারামারিগুলো মাঝে মাঝে কিন্তু এরকম মাসব্যাপী, কয়েকদিন ব্যাপী হয়ে থাকে। এই 4 দিন ব্যাপী মূলত এই সংঘর্ষে কিন্তু প্রায় 30 জনের মতো আহত হয়েছে বলে আমাদের হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এই সংঘর্ষ যখন চলাকালীন সময় এই এলাকায় কোনো গণমাধ্যম কর্মী কিংবা প্রশাসন আসতে পারে না। যখন কোনো গণমাধ্যম কর্মী কিংবা প্রশাসন আসে তখন কিন্তু তাদের
উপরে উল্টো হামলা চালানো হয়, যে কারণে কিন্তু আসলে গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে খুব একটা প্রবেশ করতে পারে না পুলিশও। একই পরিস্থিতি কিন্তু যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটাই আমরা এখানে নাজুক দেখে থাকি। এই যে দুটি মহল্লার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেই সংঘর্ষটি চলার কারণে কিন্তু মানুষের মধ্যে ব্যাপকভাবে এখানে আতঙ্ক বিরাজ করছেন। বেশ কিছু দোকানপাটও লুট হয়েছে, এমনকি দিনমজুরে যারা রিক্সা চালক তাদের রিক্সাগুলো কিন্তু লুট করে নিয়ে গেছে, এমনটা কিন্তু অভিযোগ আমরা পেয়েছি। অর্থাৎ সিরাজগঞ্জের এই দুটি মহল্লার সংঘর্ষকে কেন্দ্র করে পুরোটাই থমথমে অবস্থা হয়ে রয়েছে পুরো শহর এলাকাটি। অর্থাৎ এই দুটি গ্রামের সংঘর্ষ মেটানোর জন্য আসলে তেমন কোনো উদ্যোগ যে এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন কিংবা যারা দেখা যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে রুবেল। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় সার্ভেয়ারের মারধরে হেলপারের মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে অফিস চলাকালীন এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সার্ভেয়ার ফিরোজের মারধরে পৌরসভার গাড়ির হেলপার শহীদুল ইসলামের মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, বেতন নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে সার্ভেয়ার ফিরোজ শহীদুলকে লাঠি ও কিল ঘুষি মেরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর পৌরসভার একটি কক্ষে আটকে রাখা হয় তাকে। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে গুরুতর অবস্থায় শহীদুলকে উদ্ধার করে কুমারখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘটনার তদন্ত চলছে। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী গজনি এলাকায় থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রাস্তার পাশে মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মরদেহটি পচে বিকৃত হয়েছিল। ৩-৪ দিন আগে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, মরদেহে পচন শুরু হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারতের শিলিগুড়ি অংশে চিকেন নেকে অতিরিক্ত বিএসএফ এর উপস্থিতি নিয়ে নানা গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেসব গুজবে ছিল দেশের একটি অংশ দখলের কথাও। তারপর অনলাইনে শুরু হয় উত্তেজনা। এ নিয়ে মুখ খুলেছে লালমনিরহাট বিজিবি। আইন শৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিরা বলছেন, এমন গুজবের পরও সীমান্তে কোনো উত্তেজনার ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবেই চলছে স্থানীয়দের জীবন। একটি বেনামি ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের খবরে অনলাইনে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ভারত নাকি দখলে নিয়েছে লালমনিরহাটের চিকেন নেক এলাকার ৬২ কিলোমিটার অংশ। এমন গুজবের ভিডিও দেখেছে অন্তত ৯১,০০০ মানুষ। তা থেকে তৈরি হয়েছে আরও অনেক ভিডিও। কিন্তু ঘটনা আসলে কি? চীনের আধিপত্য নিয়ে শঙ্কিত ভারত আগে থেকে শিলিগুড়ির কাছাকাছি চিকেন নেক অংশে বাড়াচ্ছিল তাদের সক্ষমতা। ৫ আগস্টের পর সামরিক ছাউনি তৈরিকে কেন্দ্র করে তৈরির চেষ্টা চলে উত্তেজনা। সেসব উত্তেজনার একটি ছিল এই ভিডিও। স্থানীয়রা বলছেন, শেখ হাসিনা পতনের পর এমন গুজব ভেসে এসেছে বারবার। ৫ আগস্টের পর শুনতেছি অনেক কিছু গুজব। আমাদের এদিকে এটা কোনো সমস্যা নাই, কেউ দখল করে নাই, কোনো কিছু করে নাই। ২৬ নম্বর প্লেয়ার আসলো, ওই প্লেয়ারে আছে। আমরা কেমন করি বাংলাদেশ আমার দখল করে। বর্ডারে কোনো এখনো ঝামেলা হয় নাই। আমরা দেখতেছি যে বর্ডারে আমাদের সুস্থভাবে চলাফেরা চলতেছে। লালমনিরহাট সীমান্ত ঘেঁষা অংশে গিয়ে দেখা মিলেছে চিরাচরিত জীবনের। সোশ্যাল মিডিয়ার কোনো উত্তেজনা ছোঁয়নি স্থানীয়দের স্বাভাবিক জীবনকে। প্রতিদিনের মতোই মাঠে ধান কাটছেন কৃষক, খেলায় মগ্ন শিশুরা, প্রাত্যহিক কাজকর্ম করছেন স্থানীয়রা। সামনে নির্বাচন, এটা দেশকে অস্থিতিশীল করার জন্য যে এই ধরনের একটা গুজব বা ইন্ডিয়ালা ছড়াবে। ভারতে ওদিক থাকে, আমি তো এদিক থাকি। ভারতলা ঘর জমি দখল করে নাই। বিজিবির টহল আর নজরদারিতে সীমান্তে নিরাপদেই আছেন এমনটি বলছেন স্থানীয়রা। সীমান্তে তেমন উত্তেজনা নেই বলেও দাবি তাদের। বিজিবি সবসময় আমাদের পাহারা দেয়, বিজিবি সবসময় বর্ডার দেখি আমরা। ভারতের বিএসএফ আছে পাশে, আমার বাংলাদেশের বিজিবি পাশে টহল করতেছে সবসময়, এখানে কোনো ঝামেলাই নাই। গুজব ঠেকাতে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করেছে বিজেপি। আড্ডা সমাবেশে মানুষকে বোঝানো হচ্ছে ভার্চুয়াল অপপ্রচারে কান না দিতে। আমরা যারা জনপ্রতিনিধি আছি, বিশাল জনগোষ্ঠী আছে, আমরা আমাদের সীমান্তকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখি। দিগুড়ি ক্যাম্প, দুর্গাপুর ক্যাম্প, বটগাছ আমরা মাসে 2 দিনের করে মত বিনিময় সভা করি। সীমান্ত এলাকা আগের মতোই সুরক্ষিত রয়েছে বলে জানায় বিজেপি। এই ধরনের অপপ্রচারে সীমান্তে অস্থিরতা তৈরির কোনো কারণ নেই বলছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নিউজটা খুব ভাইরাল হয়েছে এবং সম্প্রতি সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা পেশাদারিত্বের সাথে দুই বাহিনী নিজেদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রেখে কাজটা করি। এটা সীমান্তে একটা চলমান প্রক্রিয়া, বাট আপাতত বলতে পারি যে এই চলমান প্রক্রিয়াটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় না। শরীফ ফারুকি,
যমুনা নিউজ। খুলনা নগরীতে 2 শিশুসহ একই পরিবারের 3 সদস্যকে হত্যার ঘটনায় 3 দিন পেরোলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কে বা কারা কী কারণে 3 জনকে হত্যা করলো তাও বের করা যায়নি। 2 সন্তান সহ পরিবারের 3 সদস্যকে হারিয়ে দিশেহারা সেফার রুবি দম্পতি। এলাকায় শোকের ছায়া। খুলনা মহানগরের মোল্লাপাড়া এলাকার একতলার এই বাড়িতে এখন শুনশান নীরবতা। অথচ 3 দিন আগেও 2 ভাই বোন 6 বছরের ফাতিহা আর 8 বছরের মুস্তাকিমের ছুটাছুটিতে মুখর থাকত বাড়িটি। রোববার সন্ধ্যায় একই ঘরে মেলে 2 শিশু আর তাদের নানির রক্তাক্ত মরদেহ। বাবা শেফার আহমেদ চাকরি করেন খুলনা চেম্বারে আর মা রুবি আক্তার কর্মরত বাগেরহাটের রামপাল উপজেলা ভূমি অফিসে। বাবা মার চাকরির কারণে 2 শিশুর দেখভাল করত তাদের নানি। অন্ধকারের ভিতরে তো তখন মোবাইলে লাইট জ্বালায় দেখে আমার বাচ্চা দুটো আর নানি 3 জন একেবারে কোলের মধ্যে, একজন আরেকজনের কোলের মধ্যে। কি কারণে এই হত্যাকাণ্ড কিছুই বুঝতে পারছে না পরিবারের সদস্যরা। এজন্য মামলার এজাহারেও কারো নাম উল্লেখ করা হয়নি। যে কে করেছে নিশ্চয়ই সে আমার বাসা ঘর বাড়ি কোথায় কি থাকে না থাকে নিশ্চয়ই চেনে, নিশ্চয়ই জানে। নাহলে এত সুন্দর করে আমার বাড়ি ঢুকিছে কিভাবে ঢুকলো? ওই টাইমে আমরা বাড়ি থাকি না, ওরা জানে নিশ্চয়ই। 2 শিশু সহ একই পরিবারের 3 সদস্যকে হত্যার ঘটনায় হতবাক এলাকাবাসী। হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ওই ভিতরে মরা ওই মুরগির খোপের দ্বারে হাত দাগান না ওনারে মারি হেলাই ঠিক গেছে। করে মারছে এ আসলে দেহার মতো না, অমানবিক। এদের যদি ছাড়ে দেওয়া হয় তো আরো মানুষ হলো এইভাবে হয়ে যাবে, আরো এইরকম পাপ করতে কোনো হলো দ্বিধাবোধ করবে না। তার কঠিন বিচার হওয়া উচিত, আইনের আয়তায় তাদের আনা উচিত। 2 দিন পার হলেও এখনো হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। সংগ্রহ করা হয়েছে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ। যে সকল যে বৈজ্ঞানিক যে তদন্ত তথ্যপত্র সংগ্রহ সেগুলো আমরা শুরু করে দিয়েছি। আমরা অচিরেই আমরা এই প্রকৃত দোষীদের আইনের মুখোমুখি করতে, আইন আমলে সোপর্দ করতে বিজ্ঞ আদালতে প্রেরণ করতে সমর্থ হব। আমাদের চেষ্টা অব্যাহত আছে। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। জামালপুর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকরা। বেলা 11:30 থেকে ইসলামপুর শহরের বটতলা এলাকায় ত্রিমোর অবরোধ করে এই কর্মসূচি শুরু করেন তারা। এতে অংশ নিয়েছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। এই সময় তারা দাবি করেন জামালপুর 2 আসনে মনোনয়ন পাওয়া ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু শারীরিকভাবে অসুস্থ। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত তিনি, তাই তার মনোনয়ন বাতিল করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন কর্মী সমর্থকরা। বিএনপি থেকে একটি মনোনয়ন দেওয়া হয়েছে, তো আমরা সেই মনোনয়ন মানি না, আমরা সেটা প্রত্যাখ্যান করি এবং আমরা জনাবে এসএম আব্দুল হালিম সাহেবকে চাই। কাফন পড়েছি, তার জন্য আমরা চাই হালিম ভাই হচ্ছেন একজন যোগ্য ব্যক্তি, সৎ ব্যক্তি, উনি যাতে মনোনয়ন পান এর দাবিতে আমরা আজকে এই রাজপথে নেমেছি। সাভারের আমিনবাজারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইটভাটা মালিক শ্রমিকরা। এতে দীর্ঘ যানজট দেখা দেয়, চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। সকাল 10:30টার দিকে আমিনবাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ভাটা মালিক শ্রমিকদের অভিযোগ, প্রশাসন অভিযানের নামে তাদের হয়রানি করছে, এতে ক্ষতির মুখে তারা। মোবাইল কোর্টের নামে হয়রানি বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। পরে বেলা 12টার দিকে মহাসড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানান ইটভাটা মালিক শ্রমিকরা। নারীদের পেছনে ফেলে সামনে এগোনো যাবে না। ইসলামের ইতিহাসকে সমুন্নত রাখতে মাদ্রাসায় নারী শিক্ষা সম্প্রসারণের উপর জোর দিতে আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। রাজধানীতে হিফজুল কোরআন অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফম খালিদ হোসেন বলেন, জুলাই বিপ্লব পরবর্তী মাদ্রাসা শিক্ষা বিস্তৃত করার যে সুযোগ তৈরি হয়েছে তা হাতছাড়া হলে আরও 54 বছর অপেক্ষা করতে হবে।
মতাদর্শিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় আগামী জাতীয় নির্বাচনে দেশ একটি ভালো সরকার পেতে যাচ্ছে বলেও আশাবাদ ব্যক্ত করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। অনুষ্ঠানে নিব্রাস ফাউন্ডেশনের আয়োজনে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শতাধিক হাফেজ ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। আমরা যে ইসলামী আদর্শের ভিত্তিতে এটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি, খেলাফত আলা মিনহাজে নবুওয়ার যে স্বপ্ন দেখি, এটা পূরণের ক্ষেত্রে এটা মাইল ফলক হিসেবে কাজ করবে এবং নারীদেরকে পিছনে রেখে আমরা পুরুষরা এগোতে পারবো না। আমাদের যেতে হলে আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে যেতে হবে। বিদ্যুৎ চুক্তি নিয়ে উচ্চ আদালতের তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ভারতের আদানি গ্রুপ সিঙ্গাপুরের সালিসি আদালতে কার্যক্রম চালাতে পারবে না, এমন নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। রিটকারী ব্যারিস্টার আব্দুল কাইয়ুমের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি বজলুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। এর আগে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারকে আদানি গ্রুপের সঙ্গে চুক্তিতে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খুঁজে বের করতে সংশ্লিষ্ট সংস্থাকে দিয়ে তদন্ত করতে এবং 3 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলেন হাইকোর্ট। তখন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সময়ের মধ্যে চুক্তি সম্পাদনের প্রক্রিয়া সংক্রান্ত নথি দাখিল করতেও বলা হয়। একই সঙ্গে আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে একটি রুলও জারি করেছিলেন হাইকোর্ট। এদিকে আদানির সাথে অসম বিদ্যুৎ চুক্তি সম্পাদনের পূর্বের যে সমস্ত প্রতিবেদন এখন পর্যন্ত হাইকোর্টে এসেছে তাতে অনেক অসঙ্গতি রয়েছে বলে জানানো হয়েছে। আমাদের যুক্তিতর্কে সন্তুষ্ট হয়ে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত রিপোর্টটা দাখিল করা পর্যন্ত আদানি গ্রুপ কোনো ধরনের আরবিট্রেশন যেন শুরু করতে না পারে তার উপর একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে যেন 2 হাত ভরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। F-35 যুদ্ধবিমান ছাড়াও রিয়াদ পাচ্ছে বিপুল সামরিক সহায়তা। ওভাল অফিসের বৈঠকে বেশ কয়েকটি চুক্তিতেও সম্মত হয়েছেন 2 নেতা। সৌদিকে ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আখ্যা দেওয়া হয়েছে। বিনিময়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন সালমান। যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। লাল গালিচা, মার্চিং ব্যান্ড আর মাথার উপর সামরিক বিমানের ফ্লাইপাস্ট, রীতিমতো রাজকীয় স্টাইলে মিত্র সৌদি যুবরাজকে হোয়াইট হাউসে বরণ করলেন মার্কিন প্রেসিডেন্ট। 7 বছর পর ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনায় ওভাল অফিসে মোহাম্মদ বিন সালমান। বৈঠক পর্বের পর সাংবাদিকদের ব্রিফ করেন 2 নেতা, জানান প্রতিরক্ষা ও নিরাপত্তাজনিত একাধিক চুক্তিতে সম্মত হয়েছে ওয়াশিংটন রিয়াদ, যার আওতায় F-35 যুদ্ধবিমান পেতে যাচ্ছে সৌদি আরব, কিনবে আরও 300টির মতো মার্কিন ট্যাঙ্ক। ভবিষ্যতে সম্ভাব্য পারমাণবিক চুক্তিও স্বাক্ষর করতে পারে 2 দেশ বলে প্রত্যাশা। আমরা এই বিষয়ে একমত হয়েছি, একটা চুক্তি হবে। আমরা তাদের কাছে F-35 বিক্রি করব আর তারা সেটা কিনবে। এটা একটা দারুণ বিমান। যাই হোক, আমরা সেরা সামরিক সরঞ্জাম তৈরি করি, সেরা বিমান, সেরা ক্ষেপণাস্ত্র, সেরা প্রতিরক্ষা তৈরি করি। আলোচনায় উঠে আসে সৌদি ইসরায়েল সম্পর্কের বিষয়টি। আব্রাহাম চুক্তিতে রিয়াদকে যুক্ত করার প্রত্যাশা সম্প্রতি একাধিকবার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে সে বিষয়ে রিয়াদের ইতিবাচক সাড়াও পেয়েছেন বলে জানান তিনি। মধ্যপ্রাচ্যের সকল দেশের সাথে সুসম্পর্ক রাখার কথা বলেন বিন সালমানও। নিশ্চিতভাবেই আমরা বিশ্বাস করি মধ্যপ্রাচ্যের সকল দেশের সাথে সুসম্পর্ক থাকা ভালো এবং আমরা আব্রাহাম চুক্তির অংশ হতে চাই, কিন্তু এটাও নিশ্চিত করতে চাই যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য একটি স্পষ্ট পথ থাকুক। আমরা সে বিষয়ে কাজ করব। শুধু চুক্তিই নয়, সৌদি আরবকে ন্যাটো জোটের বাইরে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ঘোষণা করেন ট্রাম্প, যা এখন পর্যন্ত মাত্র 19টি দেশের ভাগ্যে জুটেছে। এদিকে গাজায় শান্তি প্রতিষ্ঠায় সম্ভাব্য পরিষদেও যুবরাজ সালমানকে যুক্ত করার কথা জানান তিনি। এত কিছুর বিনিময়ে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। 600 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন উন্নীত করা হয়েছে বিনিয়োগের পরিমাণ। অনিক রহমান, যমুনা নিউজ।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষে সাফাই গেয়ে সমালোচনার জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করলেন, আলোচিত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে কিছুই জানতেন না এমবিএস। উল্টো সৌদি ক্রাউন প্রিন্সকে নিয়ে প্রশ্নকারী সাংবাদিককে তিরস্কার করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন পক্ষপাতদুষ্ট আচরণে ক্ষোভ ঝেড়েছেন নিহত খাশোগির স্ত্রী। 2018 সালের 2 অক্টোবর ব্যক্তিগত কিছু কাগজ সংগ্রহে তুরস্কের সৌদি কনসুলেটে প্রবেশ করেছিলেন জামাল খাশোগি। এরপর থেকেই লাপাত্তা সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক আলোচিত ওই সাংবাদিক। প্রায় 3 সপ্তাহ পর জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করে সৌদি আরব। এরপর জল গড়ায় বহুদূর। তুরস্কের তদন্ত প্রতিবেদনে বলা হয়, সৌদি রাজপরিবারের সদস্যরাই ছিলেন হত্যাকাণ্ডের মূলে। ওই বছরই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর তদন্তেও স্পষ্ট হয় বিষয়টি। তবে সে সময় যুবরাজ বিন সালমানের জড়িত থাকার বিষয়টি নাকচ করে দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 2019 সালে সিবিএস-এর 60 মিনিটস অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে বিন সালমান দেশের নেতা হিসেবে খাশোগি হত্যার দায় মেনে নিয়েছিলেন, কিন্তু সরাসরি সম্পৃক্ততার কথা অস্বীকার করেছিলেন। 7 বছরে সেসব কথা যেন বেমালুম ভুলে গেছেন ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে এমবিএস-এর সাথে সাক্ষাৎ পর্ব শেষে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। বিন সালমানের সম্পৃক্ততা নিয়েও ওঠে প্রশ্ন। জবাবে সৌদি ক্রাউন প্রিন্সের পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট। আপনারা যার কথা বলছেন তিনি বিতর্কিত একজন ছিলেন। অনেকেই ওই ব্যক্তিকে পছন্দ করতেন না। পছন্দ করেন বা না করেন, একটা ঘটনা ঘটেছে, কিন্তু বিন সালমান এর কিছুই জানতেন না। তাই বিষয়টি ছেড়ে দেওয়া উচিত। এই ধরনের প্রশ্ন করে আমাদের অতিথিকে বিব্রত করতে পারেন না। বিন সালমানের পক্ষে ট্রাম্পের এমন সাফাইয়ে চরম হতাশ, ক্ষুব্ধ খাশোগির স্ত্রী হানান ইলাতার। অপরাধের পক্ষে তার ব্যাখ্যা আমাকে ব্যথিত করেছে। একজনকে অপহরণ, নির্যাতন করে হত্যা, মরদেহ গায়েব করে দেওয়ার মতো অপরাধের পক্ষে সাফাইয়ের কোনো সুযোগই নেই। তিনি বিতর্কিত কিংবা কেউ একজন তাকে পছন্দ করেন না, এগুলো নিরীহ একজনের প্রাণ কেড়ে নেওয়ার পক্ষে কোনো কারণ হতে পারে না। 2019 সালের ডিসেম্বরে খাশোগি হত্যার দায়ে 5 জনের মৃত্যুদণ্ড দেয়া হয় সৌদি আরবে। তবে এই বিচার নিয়েও প্রশ্ন তোলে মানবাধিকার সংগঠনগুলো। 2021-এর ফেব্রুয়ারিতে হত্যাকাণ্ড নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে বাইডেন প্রশাসন। জানায়, সৌদি যুবরাজ সালমানের নির্দেশেই হত্যা করা হয়েছিল খাশোগিকে। কিন্তু পরের বছরই সৌদি সফর শেষে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেন, হত্যাকাণ্ডে ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন না ক্রাউন প্রিন্স। এর কিছুদিনের মধ্যেই হত্যা মামলা থেকে যুক্তরাষ্ট্রে দায়মুক্তি পান মোহাম্মদ বিন সালমান। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এবার হোয়াইট হাউসে এক নারী সাংবাদিকের সাথে বিবাদে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুখ্যাত যৌন নিপীড়ক এপস্টেইন ও জামাল খাশোগি হত্যাকাণ্ড ইস্যুতে প্রশ্ন করায় চটে গিয়ে রিপোর্টারকে চরম অপমান করেন তিনি। এমনকি এবিসি চ্যানেল বন্ধ করে দেওয়ার হুমকিও দেন। ওভাল অফিসে সৌদি যুবরাজের সাথে আলোচিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই বিতর্কিত কাণ্ড ঘটান ট্রাম্প। ওভাল অফিসে বহুল আলোচিত বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। উত্তর দেন নানা প্রশ্নের। বিপত্তি বাধে এবিসির নারী সাংবাদিকের প্রশ্নে। খাশোগি হত্যাকাণ্ডে মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ ও কুখ্যাত যৌন নিপীড়ক এপস্টেইন ইস্যুতে প্রশ্ন করলে ক্ষেপে যান মার্কিন প্রেসিডেন্ট। রীতিমতো সাংবাদিকের আচরণ ও মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প। আমার মনে হয় আপনি একজন ভয়ঙ্কর রিপোর্টার। আপনার প্রশ্নের ধরনই এমন। চাইলে প্রশ্নটা আরো সুন্দরভাবে করতে পারতেন। আপনারা সবাই মানসিকভাবে অসুস্থ। এবিসিতে মনে হয় আপনাকে কেউ মানসিক চাপে রেখেছে। জেফরি অ্যাপস্টেইনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। শুধু সাংবাদিককে অপমান করেই থামেননি মার্কিন প্রেসিডেন্ট, তুলোধুনো করেছেন টেলিভিশন চ্যানেল এবিসিকেও। সম্প্রচার মাধ্যমটির লাইসেন্স কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
আপনার কোম্পানি একটি বাজে কোম্পানি। এবিসি কুকর্মের হোতাদের একজন, তাদের লাইসেন্স কেড়ে নেওয়া উচিত। আপনারা ভুয়া খবর দেন। আমাকে নিয়ে 97% মানুষ নাকি নেতিবাচক মনোভাব পোষণ করেছিল, অথচ আমি বিপুল ভোটে জয়লাভ করেছি। স্পষ্টতই আপনাদের খবর বিশ্বাসযোগ্য নয়। সাংবাদিক হিসেবে আপনিও বিশ্বাসযোগ্য নন। সাংবাদিকদের সাথে এমন আচরণের পর তুমুল সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ওভাল অফিসে ট্রাম্পের হাতে অতিথি ও সাংবাদিকদের নাস্তানাবুদ হওয়ার ঘটনা নতুন নয়। সাংবাদিক ছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ছাড়াও বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের রয়েছে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। চিলির বিখ্যাত অঞ্চল প্যাটাগোনিয়ায় তুষারঝড়ের কবলে পড়েছে পর্যটকেরা। প্রাণ গেছে 5 জনের। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। চিলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই তথ্য। নিহতদের সবার পরিচয় মিলেছে। তারা যুক্তরাজ্য, জার্মানি ও মেক্সিকোর বাসিন্দা। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় তাদের মরদেহ উদ্ধারে বেশ বেগ পোহায় কর্তৃপক্ষ। ঘণ্টায় প্রায় 200 কিলোমিটার গতিতে প্যাটাগোনিয়ায় একটি পার্কে আঘাত হানে তুষারঝড়টি, যা ক্যাটাগরি 3 মাত্রার হারিকেনের সমান। প্রতি বছর অঞ্চলটিতে ঘুরতে যান কয়েক লাখ পর্যটক। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আপডেটগুলো। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।